গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। পর্ব দুটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। আর প্রথম এবং দ্বিতীয় পর্ব যদি শোনা হয়ে গিয়ে থাকে তাহলে তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আজকের এই পর্বে অপেক্ষা করছে আপনাদের জন্য একটা দারুণ টুইস্ট। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। রাস্তা অনেকখানি, নিউ আলিপুর থেকে কৈখালি চিড়িয়া মোড়। ওখানে গিয়ে যখন পৌঁছলো তখন প্রায় বেলা 12টা। সুরেশ্বরী দেবীর ফ্ল্যাটে বেশ কিছু লোকজনের জমায়েত। বোঝাই যাচ্ছে যে এরা অন্য ফ্ল্যাটের বাসিন্দা। নীলাদ্বীপু পৌঁছতেই সুদর্শন একজন মধ্যবয়সী ভদ্রলোক এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, নিশ্চয়ই আপনি নীলাঞ্জন ব্যানার্জি? নীল ঘাড় নেড়ে সায় দিতেই উনি বললেন, আমি আপনাকে ফোন করেছিলাম, পুষ্পেন সরকার। আসুন, ভেতরে আসুন। সুরেশ্বরী দেবীর বডিটা কার্পেটের ওপর শোয়ানো ছিল। একটা সাদা চাদরের সমস্ত শরীরটাই ঢাকা। নীল এগিয়ে গিয়ে একবার সুরেশ্বরী দেবীর সামনে গিয়ে বসল। গভীর মনোযোগ দিয়ে সুরেশ্বরী দেবীর মুখের দিকে তাকিয়ে রইল। চাদরটা সামান্য সরিয়ে আরও কিছু দেখল। হঠাৎ নজর চলে গেল গলার দিকে। মাথা নাড়তে নাড়তে বলল, মিস্টার সরকার, ডাক্তারবাবু কি আছেন না চলে গেছেন? ডাক্তারবাবু আর কতক্ষণ বসবেন? বলে গেছেন যদি দরকার পড়ে তাহলে আবার আসবেন। উনি কি সার্টিফিকেট দিয়ে গেছেন? না স্যার, বলে গেছেন সাসপেক্টেড কেস, পুলিশে খবর দিতে হবে। আর আপনার আসার কথা শুনে বললেন আপনার সঙ্গে নাকি ওর আগে থেকেই আলাপ রয়েছে। আমাকে বলে গেছেন আপনি এলে ওকে যেন একটা ফোন করে দিই। আমার সঙ্গে আলাপ আছে বললেন? কি যেন নাম? ডাক্তার অমিয় সিনহা। আই সি। বেশ, ওকে একবার খবর দিন। ওর কাছ থেকে আমার কিছু জানার আছে। পুলিশে কি খবর দেওয়া হয়েছে? পুলিশকে ডাকার কি তেমন দরকার আছে? মানে পুলিশ মানেই তো নানান হ্যাপা। ডাক্তার সিনহা ডেথ সার্টিফিকেট দেননি, বলে গেছেন সাসপেক্টেড কেস। এরপরেও পুলিশকে না জানিয়ে আপনারা ডেড বডি সৎকার কী করে করাবেন? তা তো বটেই। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি খবর দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার সিনহা চলে এলেন। নীলকে দেখেই বললেন, কি ভাইয়া, তুমি তো এখন অনেক বড় গোয়েন্দা হয়ে গিয়েছো। এই অদমকে কি মনে আছে? আরে অমিয় না, বিএসসি ফার্স্ট ইয়ারের ব্যাচ। উত্তরবঙ্গ থেকে হঠাৎ আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে এলি। তাহলে চিনতে পেরেছিস? না চেনার কোনো কারণ নেই ভাই। এই চোখ যাকে একবার দেখে বহুদিন তাকে মনে রাখে। যাক, এখন ব্যক্তিগত পরিচয়টা থাক, এদিকে আয়। তোর মতে সাসপেক্টেড কেস, তাই তো? কেন, তুই একটু ভালো করে দেখ না। দেখেছি, স্ট্র্যাঙ্গুলেশন, গলায় স্পষ্ট জড়ানোর চিহ্ন, শ্বাসরোধ করেই মারা হয়েছে। আরও একটা ব্যাপারে আমার সন্দেহ আছে। সুরেশ্বরী দেবী কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। 3 দিন উনি কেমন যেন কাহিল হয়ে পড়ছিলেন। ওয়েট রিডিউস করছিল, খাদ্যে অনীহা। আমার কোনো ওষুধই তেমন কাজ করছিল না, তাই আমি ওকে বলেছিলাম একটা টোটাল ব্লাড চেক আপ করাতে। করিয়েছিলেন? না, ইচ্ছে হবে বলে কাটিয়ে যাচ্ছিলেন। তোর কি ধারণা, মানে এই মৃত্যুর ব্যাপারে? ওকে বোধ হয় স্লো পয়জনিং করা হয়েছিল। নট আই এম শিওর, তবে তবে আই থিঙ্ক দিস ইজ আ কেস অফ মার্ডার। গলার তাকটা দেখলেই তো সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ এসে গিয়েছিল। অফিসার তো এসেই স্বাভাবিকভাবেই হম্বিতম্বি আরম্ভ করে দিলেন। কি ব্যাপার, এত ভিড়ভাড়টা কেন? হ্যাঁ, এটা কি রথের মেলা নাকি চড়কের উৎসব? বাড়ির লোক যারা আছেন তারা ছাড়া বাইরের লোক সব বেরিয়ে যান, বেরিয়ে যান। ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। থেকে গেলেন শুধু পুষ্পেনবাবু, ডাক্তার সিনহা, নীল আর দীপু। ডাক্তার সিনহাই উত্তর দিলেন, আমি ডাক্তার অমিয় সিনহা। ইনি হলেন ইনভেস্টিগেটর নীল ব্যানার্জি, আর উনি এদের কারবারের ম্যানেজার। ইনভেস্টিগেটর? ওয়াই ইনভেস্টিগেটর? হ্যাঁ, ঘটনাটা কি? আপনি নিজে এসে দেখুন। আই সি, ইটস নট এ নর্মাল ডেথ। ডাক্তার, আপনি কি বলেন? আমারও তাই মত। হয়েছে কখন? সকালে ট্রেস আউট করা গিয়েছে।
বডিতে অলরেডি রিগার মর্টিস সেট ইন করে গিয়েছে। আর এতক্ষণে পুলিশে খবর দিলেন? বলিহারি ব্যাপার মাইরি আপনাদের, হ্যাঁ? বেশি দেরি করা মানি তো কেস কাচাল। তা গোয়েন্দাবাবু, আপনি কি বুঝছেন? আপনারা ওই শখের গোয়েন্দা, মানে তো তিলকে তাল করা। তাল হলে তো চোখেই দেখা যেত, এখন তো তিলের পর্যায়ে আছে। আপনি যখন এসে গেছেন তখন তাল পড়তে আরম্ভ করবে। এইসব গোয়েন্দারা আর কিছু পারুক না পারুক, বাতেলা দিতে খুব ভালো পারে। যাকে যাকে, এই বডি পোস্টমর্টমে পাঠাতে হবে। কি ডাক্তার সাহেব, সার্টিফিকেট দিয়ে বসেনি তো আবার? এত তাড়াতাড়ি আমার হাজতবাস তেমন সদিচ্ছা নেই পুলিশবাবু। তো বাড়ির লোকজন সব কোথায়? মালকিন একাই থাকতেন, তবে কিছুদিন হলো ওর মেয়ে পদ্মিনী দেবী এসেছেন। এসেছেন মানে? মানে উনি তো বিবাহিতা, মা অসুস্থ বলে দিন সাতেক হলো এখানে এসে থাকছেন। তিনি কোথায়? নিজের ঘরে। আর কেউ কি আছেন? সতী বলে একজন দিনরাতের লোক আছে, আর দুজন ঠিকে কাজের মেয়ে। তারা কাজ করে দিয়ে চলে যায়। তারা কি ঠিক আছে? না, ঠিকে কাজের মেয়ে দুজন কিছুক্ষণ থেকেই চলে যায়। আমরা বডি এবার মর্গে পাঠিয়ে দিচ্ছি, বাড়ির লোকেদের জানিয়ে দেবেন। আমি বরং ততক্ষণ একটু ইন্টারোগেট করে আসি। কিন্তু একটা কথা, আপনারা কি আগে থেকে জানতেন মহিলাকে মার্ডার করা হবে? এসব আপনি কি বলছেন অফিসার? আমরা কেমন করে জানবো যে ওকে মার্ডার করা হয়েছে? ইভেন ডাক্তার সিনহা না বললে আমরা তো কিছুই বুঝতে পারতাম না। তাই নাকি? আগে মানে কিছুই যখন জানেন না তখন হঠাৎ পাতি গোয়েন্দা ডেকে বসলেন কেন, হ্যাঁ? তার মানে আপনারা জানতেন, তাই তো? দিন 15 আগে মালকিন তার জীবন সংশয় বলে মিস্টার ব্যানার্জিকে ডেকেছিলেন। উনি হয়তো কিছু একটা আঁচ করেছিলেন, বলে গিয়েছিলেন ওর কিছু হয়ে গেলে যেন মিস্টার ব্যানার্জি কেসটা একটু নেড়ে চেড়ে দেখেন। তাই নাকি মিস্টার ব্যানার্জি? কোনো কথা না বলে নীল সব কিছু শুনে যাচ্ছিল। হঠাৎ দীপু বলে উঠল, আচ্ছা নীলদা, পাতি হাঁস হয়, পাতি কাক হয়, পাতি লেবু হয়, পাতি গোয়েন্দাটা আবার কি জিনিস? জানেন না নাকি? আগে না। এইবার বুঝবেন। কেসটা সলভ করে নি, তখন কে পাতি আর কে খাঁটি বোঝা যাবে। গোয়েন্দাবাবু, বলে ফেলুন। আপনাকে যখন আমাদের ডিঙিয়ে মিসেস সুরেশ্বরী আপনাকে কেসটা ডিল করতে বলেছিলেন, ইন্টারোগেটটা কি আপনিই আগে করবেন? আপনারা হচ্ছেন সরকারের ছাপ্পা মারা পুলিশ অফিসার, আপনাদেরকে ডিঙিয়ে আমরা কি কাজ করতে পারি? আর ওই কাজটা আপনিই আগে সেরে আসুন। ওয়েল সেড। চলুন মশাই, ওর মেয়ে আর ঝিটার সঙ্গে একটু কথা বলবো। তিনজনে চলে যেতেই ডাক্তার সিনহা বললেন, নীল, একটা প্রবাদ তোর মনে আছে? বল। যতটা গড় যায় ঠিক ততটা ভরসায় না। ছেড়ে দে না, এসব হচ্ছে ইগো প্রবলেম। শেষকালে দেখবি রামের কাঁঠাল শ্যামের মাথায় ভাঙছে। 3 মাসেও কেস সাজিয়ে কোর্টে তুলতে পারবে না, ছেড়ে দে সব। এখন দেখ কতক্ষণে বডি রিমুভ করে। চল আমরা একটু সোফায় গিয়ে বসি। আমি একটু শুনে আসবো অফিসার কীরকম ফাটাচ্ছে। না, চুপ করে আমার পাশে বসে থাক। প্রায় আধ ঘন্টা পর অফিসার বেরিয়ে এলেন গোমরা মুখে। এসেই চিৎকার, কি হলো, হ্যাঁ? এখনো বডি পড়ে আছে কেন? গোবিন্দ, গোবিন্দ! গোবিন্দ আসতে এখানে একটা থ্যাতানি খেলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেকক্ষণ মরেছে, এরপর বডি ডিকম্পোজ করতে শুরু করবে। এই যে গোয়েন্দাবাবু, আপনি এবার যেতে পারেন পুছতাছকে নিয়ে। হ্যাঁ। নীল উঠে পড়ল। পিএম রিপোর্টটা একটু দেখতে চাই। কেন আপনাকে দেখাবো কেন? এমন কোনো নিয়ম তো নেই যাকে তাকে রিপোর্ট দেখালেই হলো, হ্যাঁ? হয় হয় মিস্টার অফিসার, বোধহয় সব নিয়মই আপনি ভুলে মেরে দিয়েছেন। আর একটা কথা বোধহয় জানেন না, খোদ ডিসিডিডির একটা চিঠি পেলে তখন না দেখিয়ে কি থাকতে পারবেন? আশা করি আমাকে অতদূর যেতে হবে না। আর কিছু না বলে নীল আর দীপু ঘরের ভেতরে চলে গেল। শোবার ঘরে মিসেস পদ্মিনী গুপ্তা হাঁটুতে মাথা গুজে একাই বসেছিলেন। সতীকে কিন্তু দেখা গেল না। সমস্ত ঘরখানা যেন প্রাচুর্যে উপচে পড়ছে। কোথাও এতটুকু কম বা বেশি নেই। ঘরে এসি চলছে। নীল গিয়ে কলা খাকারে দিতেই পদ্মিনী মুখ তুলে তাকালো।
বয়স ওই 30-এর মধ্যে। মুখখানা যৌবনে দুতিতে যেন টস টস করছে। মাথায় এক মাথা কোকড়ানো ঝাঁকড়া চুল, কপালে সিঁদুরও আছে, লাল টিপও আছে। হাতে বেশ কিছু কাঁচের চুড়ি, তার সঙ্গে সোনারও ঝলক আছে। হাত দুটো ভাঁজ করে মোড়া পা দুটো চেপে বসেছিলেন। প্রতিদিনই শুরু করলো। थोड़ा टाइम पहले इंस्पेक्टर बाबू आया था। उनी तो अनेक किछु पूछताछ करलेन। আপনারাও কি করতে চান করুন। আপনি কতদিন হলো বেনারস থেকে এসেছেন? এই 7 दिन হবে। মাকে কেমন দেখেছিলেন এসে? तबीयत अच्छा नहीं थी। আপনার স্বামী আসেনি? नहीं, मैं खुद ही चला आया। একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ठीक है, इससे माइंड करने का क्या है? শুনলাম আপনার স্বামীর সঙ্গে ইদানিং আপনার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। आपने ठीक ही सुना है। मालूम होता है माताजी से कुछ कुछ सुना है। হ্যাঁ, নইলে জানবো কি করে? मेरा स्वामी जी से मेरा लेना देना ठीक से चलता नहीं। उधर हमारा ऊपर बहुत टर्चर होता है। টর্চার বলতে? रुपया रुपया, 2-4 रुपया नहीं, लाखों से ज़्यादा। हमारा सुख के लिए पिताजी और माताजी बहुत रुपया ढाला, क्योंकि उनके बेवासा ठीक चलता नहीं। रुपया मिलने से वो लोग बाऊजी कोठी में जाता, रेस भी खेलता और 1 नंबर का शराबी है। मैंने तो ठीक ही किया, ऐसा पति से तलाक लेना ही अच्छा। আরেকটা কথা, আপনার মাতাজি তো উইল করে গেছেন, ওই উইলে কি আছে জেনেছেন? हाँ, अभी सब संपत्ति बेवासा सब कुछ मेरा नाम पर आ गई। उस पे मेरा पति का कुछ हिस्सा नहीं है। तो वो लोग झमेला नहीं पकाएगा? क्या झमेला? ये है कलकत्ता शहर। क्या करेगा वो लोग? मुझे मारकर हिस्सादारी लेगा? नहीं, इतना आसानी का काम नहीं। ऑलरेडी आई हैव कंसल्टेड विथ माई लॉयर। তার মানে আপনি এখন থেকে এখানেই সেটেলড হয়ে যাচ্ছেন? ऐसा ही तो मेरा इच्छा है। ঠিক আছে, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার বলুন তো, আপনার মায়ের মৃত্যুটা কিভাবে হলো কোনো আইডিয়া আছে? মানে গেস করতে পারেন? नहीं, माताजी तो एक कमरे में अकेला ही रहता है। आज सुबह में सती जाकर उके डाका, लेकिन कोई सारा वारा नहीं मिला। मुझको आके बोला, मैं जाकर देखा तो सब खत्म। ঠিক আছে, আর আপনাকে বিরক্ত করব না। সতীর সঙ্গে একটু কথা বলবো। কোথায় পাবো তাকে? ठीक है, मैं उसको बुलाता हूँ। আপনাকে যেতে হবে না, আমরাই দেখে নিচ্ছি। বাইরে আসতেই দেখা হয়ে গেল পুষ্পেন সরকারের সঙ্গে। নিজেই এগিয়ে এসে বলল, স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বেশ, তো যাওয়ার সময় কথা বলা যাবে। আপাতত সতীকে চাই। কোথায় আছে? বোধহয় রান্নাঘরে, আমি ডেকে আনছি। ঠিক আছে, আমরা এখানেই আছি। সতীকে একটু এখানে পাঠিয়ে দিন। মিনিট 2-3-এর মধ্যেই সতী এসে হাজির হলো। মুখটা বেশ থমথমে, তবে স্বতন্ত্র চোখ। এসে মাথা নিচু করে বলল, सब मुझे बुलाया? হ্যাঁ, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে। মালকিনকে তো তুমিই খাবার সার্ভ করতে, তাই না? जी हाँ। কালকেও নিশ্চয়ই তুমিই খাবার দিয়েছিলে। जी हाँ। কটার সময়? जी, रात 10 बजे। আচ্ছা, তুমি যখন খাবার দিতে গেলে মালকিনকে কিরকম দেখেছিলে? ठीक ही तो थे। আচ্ছা, রাত্রে তুমি কোথায় শোও? साहब, ये फ्लैट में तो बहुत सारी जगह है। কাল রাত্রে কোথায় শুয়েছিলে? ड्राइंग रूम में। মানে যেখানে তোমার মালকিনের বডি শোয়ানো ছিল? जी। তার মানে ড্রয়িং রুম থেকে তোমার মালকিনের ঘর একদম লাগোয়া, তাই তো? जी जी हाँ हाँ। মালকিন কি রাতে দরজা বন্ধ করে শুতেন? जी नहीं, डॉक्टर बाबू को मना है। তা তুমি কাল রাত্রে মালকিনের ঘর থেকে কোনো অস্বাভাবিক আওয়াজ টাওয়াজ পাওনি? जी नहीं, मालकिन तो रात नींद का गलियां खेतेन और सोने का बाद उनार कोनो हुस भी थकतो ना। তুমিও কি শোবার সঙ্গে ঘুমিয়ে পড়ো? जी साहब। কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি। কোনো বাজে স্বপ্ন টপ্ন দেখেছিলে নাকি?
नहीं साहब, मेरा पेट में खूब दर्द होच्छिलो, उसीलिए नींद आच्छिलो ना। तो दीदी जी से एक दवाई लेकर खा लिया, उसका बाद हमरा नींद आ गया बस। তোমার দিদিমণি কি কোনো ঘুমের ওষুধ দিয়েছিল, মানে খাবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো? ओ वो तो मैं जानती नहीं। তুমি কি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছো? नहीं साहब, मैं जाऊंगा किधर? अगर दीदी जी नहीं रहेंगे तो मुझे जाना ही पड़ेगा। मालूम होच्छे अभी उनका कोई जरूरत नहीं। কেন? दीदी जी बोला कि हमको दूसरा जगह में जाने की जरूरत नहीं। এই কথাটা কবে হলো? कल কখন? सुबह में। কিন্তু তোমার মালকিন তো তখনও বেঁচে ছিলেন, তাহলে তোমার কোথাও যাবার প্রশ্ন উঠল কেন? नीलो मालकिन शरीर तो भालो जाच्छिलो ना, तो मैंने दीदी जी को पूछा मालकिन चले जाने का बाद मुझे काम का लिए दूसरा जगह चुनना पड़ेगा। मेरा ऐसा बात सुनकर दीदी जी ने बोला कि मुझे किधर भी जाने का जरूरत नहीं, जब तक दीदी जी इधर है मेरा नौकरी भी पक्का। তার মানে তোমার দিদিজি এবার থেকে এখানেই থাকবেন। मालूम तो ऐसा ही होता है। তা দামাদজি যদি এখানে চলে আসে? मालूम होती है उनका कोई संभावना नहीं, क्योंकि दीदी जी फिर बनारस वापस नहीं जाएंगी। শিওর? আই মিন বাত পাক্কা? मालूम होती है दीदी जी का मन में बहुत दुख है। ও হ্যাঁ, একটা কথা, তোমার হাতে একটা কালশিটের দাগ পড়লো, তা কিভাবে পড়লো? মনে হচ্ছে দড়ি দড়া দিয়ে খুব শক্ত কিছু বাঁধছিলে, জায়গাটা এখনো লাল হয়ে আছে। जाऊं? উত্তরটা কি খুব ভেবে দিতে হচ্ছে? नहीं, इसमें भावने का क्या है? दीदी जी बनारस से कुछ कर्मी कपर ऊपर आ रही है, तो वही लागेज खोलाने का टाइम में थोड़ा। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, তবে পুলিশকে না জানিয়ে আপাতত ফ্ল্যাট থেকে অন্য কোথাও যাবে না। पहले ही बोला जाने के लिए मेरे को पास और दूसरा कोई चाबी नहीं है। সীতা চলে গেল। নীলের মুখে তখন হাজার প্রশ্নের আঁকিবুকি। চল দীপু, এবার ফেরা যাক। কিন্তু তোমার মুখটা এরকম বেজার হয়ে গেল কেন? সেই খটকা। কেন বলো তো? বুঝবি না, বুঝবি না। চোখ আর কানকে একটু খোলা রাখতে হয়, সেটা তো তোর একেবারেই নেই। কি করব বলো, একটা ভালো চাকরিও তো জুটছে না। জুটলে তোমার এই বিরক্তিকর তাকিয়াচ্ছে অনেক দূরে থাকতাম। তো তোমার সেই লোকটি কোথায় গেল? নাকি তারও অনেক কথা আছে? আর যেটা যখন সে মুখেই জানিয়েছে ঠিক করে দেখা হয়ে যাবে। দেখো, বলতে না বলতেই ভদ্রলোক হন্তদন্ত হয়ে এদিকেই আসছেন। ওই দেখো, পুষ্পেনবাবুই এসে পড়লেন। ওরা তখন সিঁড়ি ভেঙে নিচে নামছিল। সকাল থেকে লিফটটা অচল। স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। নিন, এবার বলে ফেলুন আপনার বক্তব্য কি। তার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দিন। হ্যাঁ স্যার, বলুন। আপনি তো এখানকার ম্যানেজার। আগে? এদের তো তিনটে বিজনেস। হ্যাঁ স্যার, একটা কল সেন্টার আর একটা জুয়েলারি শপ। এগুলো পুরনো, কিন্তু ইদানিং কর্তা বেঁচে থাকতেই শুরু হয়েছিল টিভি চ্যানেল কেনা। ও বিজনেসটা খুব একটা ভালো চলছে না। হ্যাঁ, একজন তো কিনে নেবার জন্য 1 কোটি টাকা দর দিয়েছিল, কিন্তু ম্যাডাম ছাড়বেন না। কি করে ছাড়বেন বলুন? যার হাফ পার্টনারশিপের ভ্যালু 5 কোটি টাকা, সেখানে 1 কোটিতে কেউ কি রফা হয়? আসলে কি জানেন, ওসব লস ফস বাজে কথা। চ্যানেল তো দিব্যি চলছে। আমার মনে হয় এখানে পার্টনারেরই কিছু একটা গ্যারাকল রয়েছে। উনি বয়স্ক মানুষকে ধোকা দিয়ে লস দেখিয়ে পুরোটাই আত্মসাৎ করতে চাইছেন। এর কোনো প্রমাণ কি আপনার হাতে আছে? প্রমাণ জোগাড় করতে আমার বেশি দিন লাগবে না। 6টা সিরিয়াল চলছে, একদম রমরমিয়ে। টিআরপি চেক করলেই বুঝতে পারবেন। তাছাড়া কত বিজ্ঞাপন আসে জানেন? এরপরেও নাকি ওটা লসে রান করছে। কিন্তু আপনিই তো ম্যানেজার। আমার চেয়েও অনেক ঘুঘু লোক আছে ওখানে। আর এ ছেঁচড়া 4 লাইনে ঘুঘুর ছড়াছড়ি। ওরা স্যার দিনকে রাত আর রাতকে দিন করে দেয়। অন্য দুটো কারবার আমাকে দেখতে না হলে ফুল টাইম যদি ওখানে পড়ে থাকতাম, তাহলে হয়তো আমি অনেক কিছু জানতে পারতাম। মালকিনকেও বলেছিলাম,
উনি একটু ভেবে দেখবেন বলেছিলেন, কিন্তু সে সময় তো আর পাওয়া গেল না। এবার বলুন তো, আপনার কি বলার আছে? খুব সাংঘাতিক কথা স্যার। শুনি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু থামলেন কেন, বলুন। ভালো করে আশপাশ দেখে নিয়ে পুষ্পেনবাবু প্রায় ফিসফিসিয়ে বললেন, সুরেশ্বরী মালকিনের মেয়েকে আমি এর আগেও দেখেছি, কিন্তু এ কোন পদ্মিনী? দীপু চমকালেও নীল নির্বিকারভাবেই প্রশ্ন করল, এ কোন পদ্মিনী মানে? আমার চাকরিটা হয়তো আর থাকবে না, বা আমি একদিন খুন হয়ে যেতে পারি, তবু আমার সন্দেহটা আপনার কাছে বলে যেতে চাই। হ্যাঁ, সেটাই বলুন। দিন সাতেক আগে পদ্মিনী দেবী যখন এলেন, তখন প্রায় বিধ্বস্ত চেহারা নিয়ে। বোঝাই যাচ্ছিল যে উনি মনে প্রাণে ভালো নেই, কেমন যেন মন মরা ভাব। অবশ্য উনি আসার পর আমি ওকে একবারই দেখেছি, কিন্তু একটা মানুষ কি চেহারায় কি ব্যবহারে এতটা পাল্টে যেতে পারে? কি বলতে চাইছেন? কথাটা বলবো স্যার, এতে আমার জীবন সংশয়ের ব্যাপার। কোনোভাবে যদি জানতে পারি যে এসব কথা আপনার মগজে ঢুকিয়ে দিয়েছি, আমার বউ ছেলে মেয়ে অনাথ হয়ে যাবে স্যার। পাপকে লুকিয়ে রাখা যায় না মিস্টার পুষ্পেন সরকার। আপনি কিছু না বললেও কিছুটা আমি আজ করেছি। দেখি আপনার সঙ্গে আমার আন্দাজের কতটা মিল। এ পদ্মিনী মানে যাকে আপনারা দেখছেন, উনি কোনো মতে আমাদের মালকিনের মেয়ে পদ্মিনীই নয়। নয়? তাহলে উনি কে? তা বলতে পারবো না। কিন্তু আপনার মালকিন তো নিজের মেয়েকে চিনতেন। উনি চিনেও ছিলেন, কিন্তু স্যার মালকিন কিছু করবার আগেই পদ্মিনী কোথায় যেন গায়েব হয়ে গেল। বদলে উনি এসে আসর জমিয়ে বসলেন, আর এই নিয়ে মালকিনের সঙ্গে মহিলার বেশ উত্তপ্ত বচসাও হয়েছিল। মালকিনকে আমি নিজের মুখে বলতে শুনেছি যে তুম হামারা বেটি না হো, বলো তুম কন হ্যাঁ, কিধার সে আয়া, মেরা লড়কি আপ কিধার। তারপর? কেউ একজন আসছিল বলে আমি চট করে সরে যাই, কিন্তু খটকাটা আমার থেকেই গেছে। তখন কটা বাজে, মানে যখন ওদের মধ্যে বচসা হয়েছিল? তা প্রায় রাত 9টা হবে। বাড়িতে তো তখন আর কেউই নেই, মানে আপনি সতীকে আসতে দেখেছিলেন? হতে পারে, আর সে না হলে আর কেই বা হবে। তাও মালকিন কোনো হুঁশিয়ারি দেননি? হ্যাঁ, দিয়েছিলেন। পরদিন সকালেই আমাকে বলেছিলেন বেনারসে ওর স্বামীকে চটজলদি কলকাতায় আসতে। উনি এসেছিলেন? না, এখনো আসেননি। ইতিমধ্যে যা হওয়ার তা তো হয়েই গেল। তার মানে আপনি বলছেন একটা নয়, দুটো মিসহ্যাপ। কে জানে পদ্মিনী দেবী এখনো জীবিত আছেন কিনা। এই কথা পুলিশকে বললে উল্টে আমাকে ওরা হাজতবাস করিয়ে দেবে। পুলিশের হাতে অনেক ক্ষমতা, আর আমাদের এখানকার ওসিটাও বিরাট নগদ আদমি। আসলে কি জানেন, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকলে ভূতের নাতিকেও সরানো যাবে না। কে জানে শালা ওসিটাও মালটাল খেয়ে বসে আছে কিনা। এখন তো নয়া পদ্মিনীর হাতে 3-3টে বিজনেস আর দেদার টাকা। কটা লোককে কিনতে আর কত সময় বা লাগবে? স্যার, আমি এখন কি করব? যেমন আছেন তেমনই থাকবেন। আপনি কিছু জানেন না এবং কিছু শোনেননি। এসব ব্যাপারে আপনার কোনো হুঁশও নেই। হ্যাঁ, আমি তো সেটাই ভেবে চলেছি। প্লিজ স্যার, আপনি কিন্তু ঘুণাক্ষরও আমার সন্দেহের কথা কাউকে জানাবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন। নমস্কার করে পুষ্পেন সরকার চলে গেলেন। ডাক্তার অমিয় সিনহা তো অনেকক্ষণ আগেই চলে গেছেন ওর চেম্বারে। কিছুক্ষণ পুষ্পেন সরকারের অপশ্রিয়মান চেহারাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নীল বলল, খটকা রে, বড় একটা খটকা। দেখি পিএম রিপোর্ট কি বলে। রোজ সকালে উঠে চা খেতে খেতে খবরের কাগজ পড়াটা নীলের দীর্ঘদিনের অভ্যেস। অবশ্য কাজের দায়ে কলকাতার বাইরে থাকলে সেটা আর হয়ে ওঠে না, কিন্তু এখনও 3-3টে কেস নিয়ে বেশ চিন্তিত। কাগজের প্রথম পাতার খবরটা পড়ে ও যেন বেশ অবাক হয়ে গেল। আজকের সংবাদটা কিন্তু একটু অন্যরকম। ট্যাক্সিতে যুবক খুন। যুবকটি কলকাতার বাইরে থেকে ফিরছিল। ট্যাক্সিটি হাওড়ার জ্যামে আটকে থাকাকালীন কেউ তাকে ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে। বছর 30-এর যুবকটির নাম জানা যায় তার পার্স থেকে। নাম সসীম গুপ্তা। তার পকেটে পাওয়া যায় স্লিপার ক্লাসের একটি টিকিট, বারাণসী টু হাওড়া। এইটুকু পরেই নীল পড়া থামিয়ে ভুরু কোচকাল।
এই সসীম কি তাহলে পদ্মিনীর হাজবেন্ড? উকিলের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে কি ওর স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করার জন্য কলকাতায় আসছিল? সকালে কাগজ পড়ার হ্যাবিটটা দীপুরও। নীল কাগজটা আটকে রাখায় একটু বিরক্ত হয়ে ও জিজ্ঞাসা করল, লোকে তো পড়ার বইও এতটা মন দিয়ে পড়ে না, তুমি কি কাগজ মুখস্থ করে কোনো এক্সামে বসবে? এই নিউজটা পড়। খুনের গল্প নিশ্চয়ই, দেখি কি লিখেছে। ঠাট্টা করলেও নিউজটা ও মন দিয়ে পড়ল। তারপর বলল, আন্দাজেই বলছি, কিন্তু কোথাও যেন একটা যোগাযোগ খুঁজে পাচ্ছি। কীরকম? পদ্মিনীর শ্বশুরবাড়ি বেনারস না? ইয়েস, তোর আর আমার সন্দেহটা একই জায়গাতে আটকাচ্ছে। এক কাজ করো না, কি? সুরেশ্বরী দেবীর ফোন নাম্বার তো তোমার কাছে রয়েছে, একবার ফোন করব বলছিস? করো, আমাদেরও তো ভুল হতে পারে। সঙ্গে সঙ্গে নীল কৈখালিতে সুরেশ্বরী দেবীকে ফোন করল। কিছুক্ষণ বেজে নো অ্যান্সার বলে থেমে গেল। কি ব্যাপার? বাড়িতে কেউ নেই নাকি মালকিনের ফোন বলে কেউ ধরছে না? পদ্মিনী নাম্বার তো তোমার কাছে নেই, তুমি বরং পুষ্পেন বাবুকে ফোন করো, উনি তো সেদিন তোমায় ওর কার্ডটা দিলেন। ঠিক বলেছিস। বলেই পার্সে রাখা পুষ্পেন সরকারের কার্ড দেখে ফোন করতে লাগলো। ইয়েস, পুষ্পেন সরকার স্পিকিং। কে বলছেন? আমি নীল ব্যানার্জি বলছি। হ্যাঁ স্যার, বলুন। এনি নিউজ? একটা নিউজ আপনার কাছ থেকে আশা করছি। বলুন স্যার। আপনার মালকিনের মেয়ের পুরো নাম যেন কি? আগে পদ্মিনী গুপ্তা। ওর হাজবেন্ডের নামটা জানা আছে? আছে স্যার, আমার দেখতে দেখতে তো ওদের বিয়ে হয়, কার্ডে ওর নামও ছাপা হয়েছিল। হ্যাঁ, নামটা? সসীম গুপ্তা। আই সি। আচ্ছা, আপনি কি ওর হাজবেন্ডের রিসেন্ট কোনো খবর পেয়েছেন? আমি ঠিক বুঝতে পারলাম না, বিশেষ খবর বলতে? মানে উনি কি কলকাতায় আসছিলেন? তা কি করে বলবো স্যার, আমি তো ওদের কারবারের ম্যানেজার, বাড়ির খবর কি করে রাখবো বলুন? কিন্তু স্যার, হঠাৎ পদ্মিনী দেবীর স্বামীর ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে কেন স্যার? আজকের কাগজটা পড়েছেন? না স্যার, আমি তো সকালের কাগজ দেখার সময়ই পাই না, বাড়ি গিয়ে রাত্রে পড়ি। পারলে এখনই একবার কাগজটা পড়ে নিন, আর একটু খোঁজ নিন যে পদ্মিনী দেবী ঠিক কী অবস্থায় আছেন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি খবর করছি। এবার দীপু ফোন করলো বিকাশ তালুকদারকে। ফোন রিসিভ করে বিকাশ তালুকদার বললেন, ও হে দীপু ফাজিল, তোমার আবার আমাকে কি দরকার পড়লো হে? আগে স্যার আমার দরকার নয়, নীলদার দরকার। দাও দাও। হ্যাঁ হ্যালো, কি ব্যাপার ব্যানার্জি সাহেব? আজকের কাগজটা দেখেছেন? হাওড়ায় ট্যাক্সিতে খুন তো? তাহলে পড়েছেন? তা তো পড়েছি, কিন্তু এই নিউজের সঙ্গে আপনার কি দরকার? একটা নিউজ কনফার্ম করতে চাই। কি বলুন? ট্যাক্সিতে যে মারা গেছে তার নাম সসীম গুপ্তা। ট্যাক্সিতে যে মারা গেছে তার নাম সসীম গুপ্তা, আসছিল বেনারস থেকে। বেনারসে পদ্মিনী গুপ্তার বাড়ি, তার স্বামীর নামও সসীম গুপ্তা। হাই মেরেছে, এখানে আবার পদ্মিনী গুপ্তা এলো থেকে? আপনাকে বলা হয়নি, দেখা হলেই বলবো। এখন কথা হচ্ছে, এই লোকটি আসছিল তার শ্বশুর বাড়িতে, কৈখালির একটা অ্যাপার্টমেন্টে। স্ত্রীর সঙ্গে ছেলেটির বনিবনা হচ্ছিল না, মেয়েটির দিক থেকেও ডিভোর্সের জন্য উকিলের চিঠি দেওয়া হয়েছিল। হয়তো সেই কারণেই ছেলেটির কলকাতায় আসা। আই সাসপেক্ট ছেলেটিকে লোক লাগিয়ে খুন করা হয়েছে। কারণটা আন্দাজ করতে পারি। কি আপনি একটু ডিটেলস খবর নেবেন? কিন্তু ওটা তো আমার এলাকা নয়। জানি, আর ওখানকার ওসি লোকটাও বিশেষ একটা সুবিধের নয়। ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। এই কেসটা তো আপনার হাতেই ছিল, মানে ও বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি তো আপনাকেই কেসটা হ্যান্ডেল করতে বলেছিলেন। হ্যাঁ, সেই জন্যই ভাবছি আমি একবার সশরীরে গিয়েই হাজির হব। ও হ্যাঁ, আরেকটা কথা, ছেলেটির কাছে নিশ্চয় একটা মোবাইল আছে, সম্ভবত সেটা পুলিশের জিম্মাতেই আছে। সসীম গুপ্তার লাস্ট ফোন কলগুলো একটু চেক করুন, অন্তত লাস্ট কলটা উনি কাকে করেছিলেন। আপনাকে অবশ্য এ ব্যাপারে চিন্তা করতে হবে না, এদিকে যা যা ইনফরমেশন নেওয়ার সেসব আমি নিয়ে নিচ্ছি। কিন্তু ওদিকের কেসগুলোর কি হলো? সাত্বিকবাবু বা দোপাটি দেবীর কেসটা কোনো কনক্লিউশনে কি আসতে পারলেন? ব্যস্ত হবেন না স্যার, মনে হচ্ছে গোটা ব্যাপারটা একই সূত্রে বাঁধা। কোনো প্রমাণ পেয়েছেন নাকি? না, এখন সাসপেক্টের ওপরে হেঁটে বেড়াচ্ছি, আর কদিন যাক।
আমাকে একটা গোয়েন্দা বিভাগের এসিপির অথরিটি লেটার দিতে পারবেন? কৈখালী থানার ওসি সম্ভবত আমাকে সুরেশ্বরী দেবীর পিএম রিপোর্টটা দেখাতে চাইবেন না। চিন্তা করবেন না, ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, আজ ছাড়ছি। একটা নাগাদে নীল পৌঁছলো হরাইজন অ্যাপার্টমেন্টে। গাড়িতে আসতে আসতে দীপু একবার জিজ্ঞাসা করলো, ডিভোর্স হবে ঠিক আছে, এমন তো কত কেসই হয়, কিন্তু সসীমকে এভাবে মারার কোনো অর্থ খুঁজে পেয়েছো কি? বোধহয় পেয়েছি। সসীমকে সরানোর খুবই দরকার ছিল, নইলে যে সব হিসেব ওলটপালট হয়ে যাবে। মানে? ওয়েট কর, সব আনসার পেয়ে যাবি। একবার ওসির সঙ্গে দেখা করবে নাকি? এখন নয়। অন্তিম পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।